আওয়ামী লীগের লুঙ্গির তলে 15 বছর থেকে। আর যাই হোক, আওয়ামী লীগের কিছু জিনিস তো তাদের ভিতরে রপ্ত করা হয়ে গেছে, যেগুলো এখন তারা অ্যাপ্লাই করছে এবং প্রকাশ্য জনসমক্ষে আসতেছে। শুধু ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এটা স্লোগানে সীমাবদ্ধ না। যখন গোপনে যে ভারতে আলাপ করে আসলো, ঠিক জিএম কাদের মতো একই কথা বলল যে এটা গোপন রাখতে বলেছে, তাই আমরা রেখেছি। ঠিক প্রভু তার শিষ্যকে যেভাবে গোপন রাখতে বলেছে, শিষ্য সেভাবে রেখেছে। তো জিএম কাদের সাথে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজের কোনো পার্থক্য কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। তাহলে এত এই যে প্রবাসীদের ভোটের নিরাপত্তায় যদি না থাকে, পোস্টাল ব্যালটের নিরাপত্তায় যদি না থাকে, পোস্ট অফিসের নিরাপত্তায় যদি না থাকে, তাহলে একটু কম ভোট তো না। তাহলে এক একটা নির্বাচনী এলাকা সর্বোচ্চ যদি 10,000 ভোট থাকে, তো হার জিত তো 2,000 ভোটে হয়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কত বড় শুভঙ্করের ফাঁকি এবং এই সরকার কত বড় ফাঁদ পেতে এই একটা পরিকল্পিত 8 সালের মডেলে ফরম্যাটে নির্বাচনের দিকে এগোয় যাচ্ছে। এটা কে বুঝতে পারছে না বুঝতে পারছে আমি জানি না। আমি বাংলাদেশের একটা সচেতন নাগরিক হিসেবে সমস্ত কিছু দিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটাই আসে যে একটা পাতানো পরিকল্পিত নির্বাচনের দিকে সরকার যাচ্ছে, যাদের উপর দিয়ে তারা চেষ্টা করবে এনসিপি এবং জামাতকে যতখানি পেরে সাহায্য করে তাদের ভোট বাক্সটা একটা ঠিকঠাক মতো করে করা। এটা গেল একটা। আরও আসছে দেখেন, গোয়েন্দা তথ্যের রিপোর্টের ইয়েতেই ফেসবুকে আসছে যে হচ্ছে ঢাকার 20টি আসনে কর্তন করে 20 লক্ষ ভোট, এক একটা সিটে 1 লক্ষ করে ভোট বৃদ্ধি করা হয়েছে। এখন ধরো রংপুর, দিনাজপুরে কি আরও কোথাও যদি ওনারা ওনাদের জন্য দুর্বল মনে করে যে জিতবে না, তাহলে এই যে ঢাকার 20টা সিটকে কেন্দ্র করে কর্তন ভোট, তো এই কর্তন ভোটটা কতটা সুষ্ঠুভাবে হয়েছে, কতটা একবারে ধরেন তাকে বসবাস করতে হবে ঢাকা শহরে, কারেন্টের বিল কারেন্ট দেখাতে হবে। এখন এইখানে কতটা ভোগীযোগী, কতটা কারচুপি, কত কিছুর মাধ্যমে যে একটা পাতানো ভোটের নীল নকশা চলছে, এটা আমি একবারে মানে খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত এবং খুবই অপমানিত বোধ করি যে 15টা বছর যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, সার্বজনীন নির্বাচনের জন্য আন্দোলন করলাম, এর ভিতর এই 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 নির্বাচন, এই পোস্টাল ব্যালট ছাপ্পাসিল আর হচ্ছে 20টা সিটে 1 লক্ষ করে 20 লক্ষ কর্তন ভোট। তারপরে আরও অনেক ঘটনা আছে। দেখেন ধর্মকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে কোরআন হাদিস, দোজক বেহেশত পাপ পুণ্য নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে, এতে ইসলাম ধর্ম বিতর্কিত হচ্ছে, অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু বিতর্কিত হচ্ছে। অ্যাডভোকেট আতিক, একটু আপনার কাছে আসতে চাই। পোস্টাল ব্যালটের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, এটি সরাসরি আপনাদেরকে ইঙ্গিত করা হচ্ছে। উনি একমাত্র ব্যক্তি যিনি ভাইরাল হয়েছেন বিদেশি থেকে অপমূলক কথা বলে। উনি বিরোধিতা করেছিলেন, আপনারা এটাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন যে বিদেশিদের কেন ভোটার হবে, তারা টাকা পাঠাবে, এই তাদের কাজ, যেটা কখনো কোনো রাজনীতিবিদের বলাটা সমীচীন নয়। দেখুন, এই যখন প্রমাণ হয়েছে, উনি বলে দিলেন জামাত সম্পৃক্ত। অবশ্যই ওনাকে কে বলেছে এটা বলুন তো? প্রমাণ দিয়েছে, মানে উনি বলেছেন তাই হয়ে গেল। সেখানে এই যে একটা দায় দেওয়া আওয়ামী লীগ স্টাইলে, এটা অভ্যাস হয়ে গেছে। মানে ন্যারেটিভ দাঁড় করানোর ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু সেম, কোনো প্রমাণ নাই, এটা ভিডিও দেখার চেষ্টা করা হচ্ছে। উনি বলছেন জামাত করছে। দেখুন উনি বলেছেন কি বলেছেন, যে আওয়ামী লীগের লুঙ্গির নিচে আমরা ছিলাম। এগুলো কেন বলেন বলুন তো? ছিলেন তাই বলি। শেখ হাসিনা নিষিদ্ধ কাকে করেছে বলুন? এই যে বলুন, নিষিদ্ধ আমরা হয়েছি না সেখানে? আমি তো বলি সেই কাজ করে আমরা হাসিনাকে পতন ঘটিয়েছি। আপনারা পারেন নাই, ঢুকতে হবে না, আপনারা পারেন নাই তো? কেন পারবো না? আমরা রাজনীতি করি। শেখ হাসিনাকে পতন ঘটানোর পিছনে জামাত শিবিরের ভূমিকা থাকে, জামাত নিষিদ্ধ করা হয়েছে। আপনাদের সবাই খুব সুখী ছিলেন সেখানে, তো অ্যারেস্ট হন আপনারা, কারণ কিন্তু মামলা হয় না, আমি কথা বলছি মামলা হয়েছে, ঠিক আছে, এটা হয়েছে। এরপর আমি বলি আপনাকে 1 লক্ষ ভোট বাড়ানো হয়েছে না, বলছে না, ওটা প্রমাণ কি বলুন তো? তার মানে ঢাকাতে 20 লক্ষ ভোট বাড়ছে, কীভাবে বলে? আসলে আজগুবি তথ্য দিয়ে এই জামানায় লোকদেরকে বিভ্রান্ত করা, কিন্তু রাজনীতি ওনাদের। আমি এই আসলে পারতেছিলাম, বলি আমাকে, এখানে ভোটার ছিল 4,25,000, এখন 4,40,000। বলুন কয় হাজার বাড়ছে? 20,000। উনি মিথ্যা হয়েছে, মানে উনি যে বলেছেন অসত্য কথা প্রমাণ হয়েছে না সেখানে। এখানে তো 1 লাখ হওয়ার কথা ছিল, 1 লাখ হয় নাই কেন? শুনেছেন কে বলেছেন, ফেক ফটো কার্ড পেয়েছেন, আর টকশোতে এসা এ তো হয়ে গেছে। এই ধরনের রাজনীতি এখন আর কেউ গ্রহণ করে না। ভাই যেটা বললেন যে হচ্ছে প্রবাসীদের ব্যাপারে, যে ওনারা তো বেশি মানে ইয়ে করে, ওই যে যত বটবাহিনী বলেন আর নেগেটিভ সমালোচনা, মেয়েদের বিশেষ করে আমাদের মতো যারা টক শো আমরা একটু ভোকাল, অশালীন অসভ্য ভাষায় গালিগালাজ দেয়। যে কোনো একটা টক শো আপনি বলেন, প্রবাসীদের ভোটার নিয়ে বলতে গেলে আমাকে 50 ডিএলআরসের 55 পেজ নিয়ে এসে আলোচনা করতে হবে, সেই সময় তো আপনার এখন নাই।
তো আমি শর্টকাট করে একটা জিনিস বলতে যে, তো সেটা একবার ওই তাদের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু ধরে ছাপিয়ে দিল, তাতে তো আর হয় না। আমার কথা হচ্ছে বাংলাদেশের ভোটারের ভোট প্রদানের এবং ব্যালট পেপারের নিশ্চয়তা এই সরকার দিতে বদ্ধপরিকর। তো সুবিধাবাদী নিজের জন্য সবাইকে সুবিধাবাদী দৃষ্টিতে দেখলে কিন্তু হবে না। আজকে উনি টকশো করতেছে, আমি 15 বছর ওনাকে দেখিনি, আমি শিশির বণিকেও দেখিনি, আমি শাহরিয়ার কবিরকেও দেখি নাই, আমি পাপিয়া সেদিন আপনার পক্ষে টকশো করছি যে যুদ্ধাপরাধীর বিচার বিএনপি চায়, কিন্তু জনতার পদ্ধতিতে একটা মানুষকে আমি ফাঁসিতে ঝুলাই দিব, এইটার ব্যাপারে আপত্তি, তথ্য উপাত্ত, আইন এবং সমস্ত কিছু দিয়ে উপস্থাপন করেছে আপনাদের দিগন্ত টিভি বলেন এবং বাংলাদেশের যত কিছু সব জায়গায় বলেন। নয় দিগন্তের 80 বছরের সম্পাদককে যখন জেলে নিয়ে যায়, মাহমুদুর রহমান সাহেবকে যখন জেলে নিয়ে যায়, তার প্রতিবাদ আমার দল এবং আমি একদিন না, মাসের পর মাস, বছরের পর বছর আমি করছি। দেখুন, ওনারা বলছেন যে আমরা কোথায় ছিলাম, আপনার কাছে তো আমার প্রমাণ দেওয়া লাগবে না। আমি শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, আমি 98 থেকে ঢাকা শহরে আমি রাজনীতি করি। মানে আপনি আমাকে, এটা আপনার ব্যর্থতা, আপনি আমাকে দেখেন নাই। আমাকে তো আপনাকে দেখিয়ে দেখে রাজপথে সেলফি দেওয়ার রাজনীতি আমার করার কোনো প্রয়োজন নেই। দেখুন, ওনারা প্রায় আমাদেরকে বলেন যে আমরা ইসলামী দল। আমি এটা খুব মানে দৃঢ় কণ্ঠে বলি, ওনারা বললো কি না বললো কি, ওনাদের শিক্ষিত আমাদের কিছু আসে যায়? আমাদের বাংলাদেশের মানুষ যা জানে সেটাই বল। ওনারা কি বললেন আমরা ইসলামী দল না, ওনাদের এই ধরনের এই ফতুয়াতে জামাত ইসলামী কিছু যায় আসে না। বাংলাদেশে যতগুলো কথা আপনি বলেন, এই যে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 5টা বিশ্ববিদ্যালয়ে, ওনাদেরকে আমাদের কম নেগেটিভ দাঁড় করিয়েছেন, আমাদেরকে বট বাহিনী বলুন, অসুবিধা নাই। এদেশের ছাত্র সমাজ প্রমাণ করেছে একাধারে 5টা বিশ্ববিদ্যালয়ে যে এদেশের ছাত্র রাজনীতির জন্য ছাত্র শিবির হচ্ছে একটা মানে উত্তম একটা সংগঠন। ওনারা 3বার ক্ষমতা ছিলেন, দেখলাম যে ওনারা কাছাকাছি সেখানে আসতে পারেন। বাস্তবতাকে মেনে নেওয়ার মধ্যে কল্যাণ, মানুষের মনোজগৎ পরিবর্তন হয়েছে। গতানুগতিক রাজনীতি করে, গতানুগতিক বক্তব্য দিয়ে এটি আসলে বলা যায় মিডিয়ার সামনে, আলটিমেটলি মানুষের কাছে এটি খুব বেশি গ্রহণযোগ্য হয় না। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট পাপ্পু, একটু বলবেন যে আপনার কাছে প্রশ্ন যে আসলে এই বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর প্রভাব আসলে ভোটে পড়বে কি? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আপনি জামাতের মিছিল করেন কি মিটিং করেন, আমার কাছে সেটা ব্যাপার না। আমি আপনাকে বলেছি যে আমি টক শোয়ে দেখিনি আপনাদেরকে জামাতকে ফাঁসিতে ঝুলাচ্ছে, সেখানে যে আসার একটা ব্যাপার থাকে, কি প্রতিবাদ করার ব্যাপারটা সেটা নেই। কিন্তু আপনারা যখন আমাকে বলেন যে আপনারা বালুর ট্রাক সরাতে পারেননি, কিন্তু পাশাপাশি আমার এখানে বলতে হয় যে 16 বছর আপনি তো মগবাজারের অফিসের তালাই খুলতে পারেননি, তো তাহলে আমাকে ওইটা বলে তো লাভ হচ্ছে না। এখন এইখানে আপনি যে কথাটা বললেন যে আপনারা বলেন যে নির্বাচনের ইস্তেহার কি, নির্বাচনে কি করতে চান, আমি যখন ফ্যামিলি কার্ডের কথা বলছি আপনি বলছেন প্রতারণা করছি, আর আপনি বলছেন যে ভোট দেন দোজক পাবেন না, বেহেশত পাবেন, না দিলে দোজক পাবেন। এবং জামাত ইসলাম করলে আপনার কোনো কিছুর দরকার নেই, জামাত করলেই হবে। এখন এই যে আপনারা এগুলো বলতেছেন, তারপরে বলতেছেন না এটা ইসলামের অপব্যাখ্যা। না, এখন সত্যিকার অর্থে নিজের পাপপুণ্যের কথা ভাবতে হবে। আমি আমার দলের কর্মচারী না, আমি আমার দলের বেতনভোগী স্টাফ না, আমি আমার নেশা হচ্ছে দল করা, আমার পেশা হচ্ছে আমি আইনজীবী, এবং আমি আমার নেশা মানবিকতা এবং আমার বুদ্ধি বিবেক স্বাধীনতা দিয়ে আমি চোখে যেটা দেখি তথ্য ভিত্তিকভাবে নিয়ে আমি কিন্তু কথা বলি। এখানে ফেক কথা বলার আমার কোনো সুযোগই নাই।